আমি তিনটে কথা বলে যাব আমার সহকর্মীদের। এক হচ্ছে, ওরা পার্টি অফিসে চেক করতে পারে ওরা যে অবস্থায় গেছে, মানে শেষ মরণ কামড়, ওই মরণ কামড়ে বিষটা ভেঙে দিতে হবে। ওই কোনো ভ্যালু নেই, ইলেকশনের পরে জিরো। এখন সব দেখাচ্ছে, দেখেছেন আপনারা, ইলেকশনের আগে ইডিটিডি করে, সিবিআই টিবিআই করে, তারপরে আজ পর্যন্ত কোনো কেস ফয়সালা করতে পারে না। নির্লজ্জ, সুপ্রিম কোর্ট ওদের বলেছিল তোতা পাখি। আমি পরিষ্কার আপনাদের বলছি, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমি যদি ভয় না পাই, আপনারা কেন করবেন, ভয় পাবেন? দুই হচ্ছে, ইভিএম মেশিন 1000 যদি ভোট থাকে 1000 দেখে নিতে হবে। আপনাকে দেখে নিতে হবে ভিভিপ্যাট সহ আছে কিনা। দুই হচ্ছে, আপনাকে দেখে নিতে হবে যে যে পার্টিগুলো দাঁড়িয়েছে সবার দিকে টিপে যার যার ভোট তার জায়গায় যাচ্ছে কিনা। 3 নম্বর হচ্ছে, ভোটের দিন আমাদের যেগুলো স্ট্রং হোল্ড, ওরা রিপোল করার জন্য অনেক বদমাইশি করবে। রিপোলের জন্য রেডি থাকতে হবে, ভালো করে ভোট করবেন। রিপোল করলে করবে, যে মানুষ আমাকে আজকে ভোট দিয়েছে কালো দেবে, মানুষের অধিকার রক্ষা করার জন্য। দুই হচ্ছে, ওরা স্লো কাউন্টিং করবে। যদি কোনো মেশিন খারাপ হয়ে যায়, সেই মেশিনে আর ভোট করতে দেবেন না। কারণ তাড়াহুড়ো করতে গিয়ে আমরা ভুল করি, ওখানে চিপ ঢুকিয়ে দেবে। চিপ ঢুকিয়ে দিয়ে আপনার ভোটটা যাতে বিজেপিতে পড়ে যায় সেটা ওরা করবে, সেটা করতে দেবেন না। নতুন মেশিন আসবে, মানুষকে হাত জোর করে বলবেন অনেক লাইনে দাঁড়িয়েছেন, একবার নিজেকে বাঁচানোর জন্য দাঁড়ান। মানুষ অপেক্ষা করবেন, এটা নিজের জন্য। দুই হচ্ছে, কাউন্টিং এ এই 7 দিন 8 দিন যাদের পাহারা দিতে বসাবেন, তারা যেন টাকায় বিক্রি না হয়। অনেক টাকা নিয়ে নেমেছে, কাউকে কাউকে 5 লক্ষ 10 লক্ষ দিচ্ছে। এত টাকা একটা গরিব মানুষ খেতে না পেরে তাকে 1 পয়সা দেয় না। আর কিছু এজেন্সি নামিয়েছে, সোশ্যাল নেটওয়ার্ক, গদি মিডিয়া, এরা নানা রকম রিভিউ করবে, ডোন্ট কেয়ার। অনেক দূর দূর কল্পনা করে দেখুন তো, যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই রকম কথাবার্তা শেষ কবে বলেছেন। অনেক অভিজ্ঞ মানুষজনও আছেন, 90-এর দশক থেকে এই মানুষটিকে রাজনীতি করতে দেখেছেন আজ পর্যন্ত। মনে করতে পারেন কি? এবং তার সাথে যদি এটা কনসিডার করে নেন যে এনার সাথে তো ধরা যাক, যদি মজার ছলেও বলি, যে আমার তো কোনো রকম পরিচিতিও নেই, কি হিসেবে ওনাকে চিনি আমরা, যে এই রাজ্যের একটি অন্ধকার যুগ, সেই অন্ধকার যুগের আগমন যার হাত দিয়ে ঘটেছিল এবং সেই অন্ধকার যুগের পতন যার চলে যাওয়ার মধ্যে দিয়ে মানে হতে চলেছে, এই হিসেবে তাকে চিনি। না হলে এ তো অবাক কাণ্ড। ওনার সেই উত্তরবঙ্গ থেকে শুরু করে আজ পর্যন্ত যে কটা সভা আছে, সেই সমস্ত সভা সূত্রে এর আগে আপনাদেরকে নানান তথ্য দিয়েছি। আর আজকে যে ক্লিপিংটা দিয়ে আপনাদেরকে শুরু করলাম, সেটা হচ্ছে উত্তরবঙ্গের কোচবিহারের একটি সভার। সেটা এখনো পর্যন্ত আপনারা গুগল বলুন, ইউটিউব বলুন, সার্চ করলেই পেয়ে যাবেন। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা শেষ কবে দেখেছেন? অনেকেই মনে করতে পারবেন না। আসুন সেটা নিয়ে ঠিক কি অপেক্ষা করে রয়েছে, কেন উনি এই কথাগুলো বললেন, সেগুলো একটুখানি চিন্তা করে দেখি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। মনে করতে পারেন কি, একটা খুব কমন বিষয় ছিল সিপিএম আমলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বারবার করে করে আসতো একটা শব্দবন্ধ, খুব পরিচিত শব্দবন্ধ, সেটার নাম হচ্ছে সায়েন্টিফিক রিগিং। এই সায়েন্টিফিক রিগিংটা ঠিক কি জিনিস তখন আমরা ঠিক বুঝে উঠতে পারতাম না, যে এই টার্মটার মানেটা ঠিক কি। কিন্তু এটুকু বুঝতে পারতাম যে সেটা একটা ভোট লুট বা ভোট চিটিং করে নেওয়ার কোন রকম একটা চক্রান্ত, যার মাধ্যম দিয়ে চিটিং করে হয়তো ভোটে জেতার চেষ্টা করে সিপিএম। এইটাকে তিনি হাইলাইট করতে চাইতেন। কিন্তু
অনেকেই বলেন না যে সিপিএম এর যে সমস্ত কলা কৌশল সংগঠন, বিশেষত ভোট কৌশল, তাকে যে একদম কপি পেস্ট করেছে, করার পর শুধু তাতেই থেমে থাকেনি, আধুনিক প্রযুক্তি এবং তার মধ্যে আরো বেশি ইম্প্রোভাইজেশন দিয়ে তৎকালীন সময় বিরোধীদের যদি বা একটু মুখ দিয়ে হাঁ করবার উপায় থাকতো, এনারা আসার পরে সেগুলো সর্বাঙ্গীন ভাবে শেষ করে দিয়ে এটা একাধিপত্য, এক নায়কতন্ত্র, স্বৈরাচারী শাসনতন্ত্র তিনি চালু করেছেন। অতীতে যারা মনে থাকবে হয়তো, যে সমস্ত অত্যন্ত খ্যাতনামা সাহিত্যিক সেই দিন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে সমর্থন করেছিলেন, তার মধ্যে পড়েন প্রণম্য প্রয়াত মহাশ্বেতা দেবী। কিন্তু সেই মহাশ্বেতা দেবীও কিন্তু এক সময় ওনার এই ঔদ্ধত্য, এই চাপ শাসন ব্যবস্থা চলছে ইত্যাদি ধরনের ঔদ্ধত্যর এগেনস্টে মুখ খুলে বলেছিলেন এ তো স্বৈরাচারী শাসন ব্যবস্থা। এবং তিনি পরবর্তীতে ওই মহাশ্বেতা দেবীর ওই বক্তব্যের এগেনস্টে বলেছিলেন, ওনাকে আমি এত পুরস্কার দিলাম, এত রকম খাতির করলাম, তারপরে ওনার কাছ থেকে এটা আশা করি না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, উনি যা করে থাকেন প্রত্যেকের ক্ষেত্রে। মানে ওনাকে সবাইকেই পুজো করতে হবে সঠিক ওনার পছন্দের মন্ত্র অনুযায়ী। যদিও ভগবানের পুজো উনি ভুল মন্ত্র উচ্চারণ করে স্টেজ থেকে মাইক নিয়ে পিতৃপক্ষে করবেন, এবং সেটা একটি ওনার কথা মতো কোট আনকোট গন্ধা ধর্ম, সেটাকে যদি বাংলা করা হয় গন্ধা, সেটা হিন্দির থেকে বাংলা করলে বলা হয় নোংরা ধর্মের মানুষজন মুখ বুঝে চুপ করে মেনে নিতে হবে। এবং সেই ধর্মের মানুষদেরকে পরোক্ষে উদ্দেশ্য করে উনি বলবেন যে অন্য আর একটা কমিউনিটি উনি আছেন বলে নাকি তারা আছে, সেই গান্ধা ধর্মের লোকজন নাকি টিকে আছে, না হলে উনি যদি চান আর বলেন, চাইলেই আর একটা কমিউনিটি দিয়ে ঘিরে 1 মিনিটে 12টা বাজিয়ে দিতে পারেন। এই সমস্ত ভাবতে হবে একটা ধর্ম নিরপেক্ষ মানুষের দৃষ্টিভঙ্গি থেকেও, যে কোনো একটি মানুষ অন্য একটি ধর্মে বিশ্বাসী আর একটা মানুষকে এই কথা বলতে পারেন কিনা। কোন সংখ্যালঘু মানুষ, এখানে একটা সংখ্যালঘু বলে একটা কথা চালু হয়েছে তো, যেমন মুসলমানই হচ্ছে সংখ্যালঘু, কেন ওই ছাড়া কি আর কোনো সংখ্যালঘু নেই? খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, আরো তো কত রয়েছে সংখ্যালঘু। কিন্তু মুসলিম কথাটা উচ্চারণ করা যাবে না, সেটা একটা সেন্সিটিভ ওয়ার্ড, এরকম একটা পরিস্থিতি চালু করে দেওয়া হয়েছে। এটা বিশেষ সম্প্রদায় কেন রে ভাই? আরে আমি যদি হিন্দু বলতে পারি, স্বামীজি বলেছেন আমি হিন্দু বলিতে গর্ববোধ করি, তো সেটা তো একটা টার্ম, সেটা তো সাংবিধানিক একটা শব্দ হিন্দু কথাটা। তেমনি মুসলিম, সে গর্ববোধ করে সে মুসলিম বলে, যে প্রকৃত মুসলিম সে নিশ্চয়ই গর্ববোধ করে তার সে মুসলিম বলে। তাহলে মুসলিম শব্দটা উচ্চারণ করা যাবে না কেন? এটা বিশেষ সম্প্রদায় অমুক তমুক, এটা বলে একটা বিশেষ রকমের আতঙ্ক ভয় তৈরি করে দেওয়া, আদপে সেই জাতিটাকে অপমান করা, আদপে সেই জাতিটাকে পিছিয়ে রাখা, আদপে সেই জাতিটাকে দিয়ে যা খুশি করিয়ে নেওয়া, আদপে সেই জাতিটাকে দিয়ে যা খুশি করিয়ে নেওয়ার নাম করে যত জেল, অ্যারেস্ট, অপরাধমূলক কাজে ফাঁসিয়ে দেওয়া, সমস্ত কিছুতে তাদেরকে এগিয়ে দেওয়া, উস্কে দেওয়া, আর নিজে এবং নিজের ফ্যামিলি, নিজের ঘনিষ্ঠ কিছু মানুষজন, তারা তাদের থেকে তাদের ওই সমস্ত কাজকর্মের মাধ্যম দিয়ে তাদের ফাঁসিয়ে দিয়ে যে কি বলা যায় বেনিফিট গুলো পাওয়া যায়, মূলত অর্থ, টাকা ছাড়া আর কিচ্ছু না, সেটাকে তারা ভোগ করবে। এই তো একটা সিস্টেম। এবং সেই ভোগ করার সেই অর্থর চুইয়ে চুইয়ে বিভিন্ন ভাগ দেওয়া হবে কোথায়? প্রশাসনের বিভিন্ন স্তরে, যেখান থেকে তার কথা শুনে সবাই চলবে। পুলিশের বিভিন্ন স্তরে তার কথাই শেষ কথা। কিন্তু একটা কথা ভেবে দেখেছেন কখনো আপনারা? এই ক্লিপটা দিয়ে শুরু করেছি বলে ভাববেন না যে আমি প্রসঙ্গচ্যুত হয়ে গেছি, একদম যাইনি। আমি আসছি ওই প্রসঙ্গটাতে, আর 1 মিনিটে একটা কথা উচ্চারণ করব। ভাবতে পারেন যে ইউপিএসসি পরীক্ষা দিয়ে, বা ধরুন
পুলিশ সার্ভিসের পরীক্ষা দিয়ে একজন আইএএস হচ্ছে, একজন আইপিএস হচ্ছে, বা ডব্লিউবিসিএস দিয়ে বিভিন্ন রকমের অফিসার হচ্ছে, মানে সরকারি আমলা হচ্ছেন, অফিসাররা হচ্ছেন। বাবা মায়ের কত কষ্ট, কত পড়াশুনো শেখবার পরে, কত নিজের অধ্যাবসায় এবং কি বলবো বুদ্ধিমত্তার পর, কতগুলো পরীক্ষা পাশ করবার পর, প্যানেল হওয়ার পর সেই চাকরিটা সেই মানুষটা পাচ্ছে। কেন সে ওই লড়াইটা লড়লো? সে সম্মানের জন্য, যে পুলিশের উর্দিটা আমি গায়ে পরবো, আমার গায়ে মাথায় অশোক স্তম্ভ থাকবে, অশোক চক্র থাকবে, এই সম্মানের জন্য। অ্যাডমিনিস্ট্রেটিভ কি? সে একটা সেক্রেটারি, সে একজন বিডিও, সে একজন এসডিও, সে একজন এসডিপিও। মানুষ তাকে বলবে স্যার, তার কাছে সমস্যা নিয়ে যাবে এবং তিনি আনন্দ পাবেন, যাকে বলে জব স্যাটিসফ্যাকশন, যে সেইটা সমাধান করে তিনি নিজে প্রাউড ফিল করবেন। আর একজন নেত্রী, সেই অন্ধকার যুগের মাথা বা কারিগর, তিনি কি করবেন? এইভাবে তাদেরকে বলবেন, এই আমার ডিজিটা কোথায় গেল? প্রচুর সবাই আপনারা দেখতে অভ্যস্ত, এই ওসিটা ওঠো তো। আমার এসডিপিএ গুলোকে সবাইকে বলে দিচ্ছি, এসডিপিএ গুলোকে বা এসডিওটা কোথায় গেল? এ তো আমরা দেখতে অভ্যস্ত, কোথায় নামিয়েছে? সম্মান, শিক্ষা, ইজ্জত, মানে লেখাপড়া বা যাকে বলে মানুষের সত্তার ভিতর থেকে যে সমস্ত গুণাবলী মানুষ অর্জন করে, সততার সঙ্গে জীবনটাকে নিরুপদ্রবে কাটাবো বলে যে চাকরিগুলোকে মানুষ বেছে নেয়, আজকে সেই চাকরিগুলো, সেই সম্মানগুলো সব থেকে ইজ্জতহানি জায়গায় পৌঁছে গেছে। মানুষ পুলিশ দেখলেই ঘেন্না করছে। কেন? সেটা কি তাই? প্রচুর ভালো পুলিশ অফিসার আছেন, তারা সমাজের প্রচুর ভালো কাজ করবার জন্য ইচ্ছুক, কিন্তু পারবেন না। কারণ একটা অংশের জন্য আর একটা অংশ, কারণ দুধের মধ্যে কালি চিটে ফেললে তো পুরো দুধটাই কালি হয়ে যাবেই যাবে। আর যদি পুরো কালি দোয়াত উপর করে দেন তাহলে তো কোনো কথাই নেই। এবং অ্যাডমিনিস্ট্রেশনও ঠিক একই ব্যাপার। আজকে তারাও বুঝেছে যে না, অনেক হয়েছে, এই সুযোগ, এই পাপকে হটাও। এই পাপের যে জমানা, সেটার কথা বলছি, এই হটাও। পাপ বলতে কি? শিক্ষাকে শেষ করে দেওয়া, স্বাস্থ্যকে শেষ করে দেওয়া। ডাক্তারি পড়তে গেলে একটি মেয়ে, সে মানে ধর্ষিত হয়ে তার জীবনহানি হয়ে যাবে, তার কোনো তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হবে, ধর্ষণের আবার রেট বেঁধে দেওয়া হবে। হ্যাঁ, যে ওকে তো ইচ্ছা হলে আমি 5 লাখ দিয়ে দিতে পারতাম, ওকে 10 লাখ দিয়ে দিতে পারতাম। ধর্ষণ নিয়ে আবার প্রশ্ন তোলা হবে, যে মনে হয় উনি প্রেগনেন্ট ছিলেন, বা মনে হয় ওনার হয়তো একটা আলাদা কোনো রিলেশন ছিল। অ্যাকচুয়ালি কি জানেন? যে শিক্ষা, দীক্ষা, অস্তিত্ব, ঐতিহ্য, বংশ পরিচয় দিয়ে বেড়ে ওঠা আমাদের, এই সমস্ত ভাষাগুলো উচ্চারণ করতে মানে সত্যি সত্যি শরীর কাঁপে, ঘেমে যায়, দমে কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। মুক্তি পেতে গেলে তো তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। কিন্তু এই সামগ্রিক মানুষ কিন্তু এবার বুঝে গেছে, তার মেয়েটা ঘরের থেকে বেরোতে গেলে তাকে সঙ্গে যেতে হচ্ছে, একটি বাপকে বা একটি মাকে কোচিং ক্লাসে নিয়ে যেতে গেলে আবার সেইখানে বসে থেকে তাকে ফিরিয়ে আনতে হচ্ছে, কারণ ঘোষণা করা আছে রাত 8টার পরে কেন বাড়ির বাইরে বেরিয়েছে মেয়ে। কি সাংঘাতিক এই সমাজ! কখনো কি শুনেছেন যে কোনো দিন, মানে এই যে এতগুলো ভোট গেল সেই 2011 পর থেকে, যেগুলোকে আমরা ভোটই বলি না, যারা এখনো সন্দেহ প্রকাশ করেন না যে সত্যিই কি পরিবর্তন হবে, আপনারাই বিচার করবেন হবে কি। আপনি বেরিয়ে গিয়ে নিজে বুক চিতিয়ে ভোটটা দেবেন কিনা, সেটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে নিজেকে, যে আমি কি এই পুরো অপশাসনটা, এই অন্ধকার যুগটার অবসান চাই? না হলে একজন এই মমতা বন্দ্যোপাধ্যায় কখন কখন ইভিএম খারাপ, যখন যখন উনি হেরে যেতেন তখন ইভিএম খারাপ। তাহলে 2011 পর থেকে এই 2015 পর্যন্ত পৌরসভা, পঞ্চায়েত, বিধানসভাগুলো, লোকসভাগুলো, এই যত ইলেকশন হলো তখন ইভিএম খারাপ হলো না? তখন ইভিএম এর কোনো দোষ নেই। আর এই সমস্ত কথাগুলো
এতদিন কাদের মুখে শুনতেন? শুধু দর্শকবৃন্দ যারা পরিবর্তনটা মন প্রাণ দিয়ে চাইছেন, একটু ভেবে দেখুন তো, আপনারা কমেন্টে লিখুন তো, হাত খুলে লিখুন তো আপনাদের মতামত, যে এই ভাষাগুলো কাদের বিরুদ্ধে এই তত্ত্বগুলো চলতো, যে বিরোধী দলের কথা এগুলো, যে গতবার যখন লোকসভায় হেরে গেল বা তার আগের বার যখন বিধানসভায় হেরে গেল বিজেপি, তাদের সম্পর্কে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন কাগজে লেখালেখি হলো, সমালোচনা হলো কি, যে 12টার মধ্যে ফল দেখে যেন ফট করে বেরিয়ে চলে এসো না বুথ ছেড়ে ঘাবড়ে গিয়ে, ইভিএম মেশিন ভালো করে পরীক্ষা করে নেবে চার্জ আছে কিনা ঠিকঠাক, একদম যদি দেখো 100% চার্জ তাহলে বুঝবে সেটা ভুল, ইভিএম যদি খারাপ হয়ে যায় সেইটাতে আর ভোট নিতে দিও না। আর টাকার প্রলোভনে যেন কাউন্টিং এর সময় এজেন্ট বিক্রি না হয়ে যায়। শুধু দর্শকবৃন্দ, যারা পরিবর্তনকামী, মন প্রাণ দিয়ে বুক বেঁধে বসে আছেন এই অন্ধকার জমানার অবসানের জন্যে, তারা ভেবে বলুন এই কথাগুলো এতদিন কাদেরকে বলতেন, আর কে কার মনের মধ্যে কি চললে এই কথাগুলো মুখ দিয়ে বেরোয়। হিসাবটা আপনারাই বুঝতে পারবেন, যে আবেগের ছলে কোনো কিছুকে বলে দেওয়া, কোনো কিছুকে ক্যাম্পেন করা, প্রোপাগান্ডা করা, মানুষের ভাষায় সেইগুলো বলছি, না তার পিছনে সত্যি সত্যিই কোনো কারণগুলো আছে। আপনারা হাত খুলে সেগুলো লিখুন, বলুন, জানান। আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, একটু নোটিফিকেশনটাকে অন রাখুন। একটা সুন্দর কমিউনিটি গড়ে উঠছে এই কমেন্ট বক্সের মধ্যে দিয়ে, একটু সেটাকে শেয়ার করুন, যাতে এই এপিসোডের সাথে আপনার কমেন্টগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে মানুষের চোখে পড়তে পারে, মানুষ সমৃদ্ধ হয় আপনার মতামতের মাধ্যম দিয়ে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।